শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপচাপ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এতদিন তারা স্বপ্নের মধ্যে আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিল, তাদের স্বপ্ন শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, তরুণরা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছে বলেই দেশ আজ বর্তমান পর্যায়ে পৌঁছেছে। বিস্তারিত সাইদুর রহমান আবিরের রিপোর্ট। প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে শিক্ষার্থীদের সাথে নানা বিষয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণরা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছে বলেই দেশ আজ বর্তমান পর্যায়ে পৌঁছেছে বলে জানান তিনি। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। দেয়ালের যে লেখাগুলো যখনই দেখি অবাক লাগে, প্রতিটি কথা অত্যন্ত মূল্যবান। ছোট্ট কথা, ছোট্ট ছবি, অত্যন্ত মূল্যবান। শুধু বাংলাদেশের মানুষ উতলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য, তাই না? আমাদের যত বাংলাদেশি সারা দুনিয়া জুড়ে আছে, তোমরা একটু আগে বলেছো তাদের কথা, তারা সবাই বলছে যে আমরা আসতে চাই, আমরা এই নতুন স্বপ্ন বাস্তবায়নে শরিক হতে চাই। কাজে তোমরা যে ঢেউ উঠিয়েছো শুধু এখানকার মনে না, সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে এই ঢেউ উঠিয়েছো, তারাও যোগ দিতে চায়। নতুন দেশ গড়তে নতুনদের উদ্যোগ অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ প্রধান উপদেষ্টার। বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই, যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দিলে। এই সুযোগ যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। কাজে এইটা যেন শুধু রাষ্ট্র নয়, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। যেহেতু তরুণরা এটার হাল ধরেছে, এই কারণেই এটা ভিন্ন, এই কারণে এটা ইউনিক, অনন্য। এই অনন্য একটা দেশ আমরা তৈরি করতে চাই। তোমাদের চিন্তায় স্বচ্ছ, তোমাদের চিন্তায় সঠিক, এটা মুঠো থেকে ছাড়বে না, হাত থেকে ছাড়বে না। বিগত সরকারের অনুসারীরা যাতে দেশকে অশান্ত করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায়, তারা শান্তমতে আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে পারে। তারা চেষ্টার ত্রুটি করবে না। কাজে যে কাজ শুরু করেছো, এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্ণ হলো আজ। দেশ গঠনে পাহাড় সমান প্রত্যাশা নিয়ে যাত্রা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের। তবে দুর্নীতি, অনিয়ম এবং দলীয়করণের মাধ্যমে প্রশাসন থেকে বিচার বিভাগ, অর্থনীতি থেকে শিক্ষা, সব ক্ষেত্রে যে কঙ্কাল রেখে গেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার, তার সমাধান করে দেশে সুশাসন প্রতিষ্ঠার প্রত্যাশা সাধারণ মানুষের। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। 3 দিন পর 8 আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ এই সরকারের সদস্য সংখ্যা 21। উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এছাড়া প্রধান উপদেষ্টার 2 জন বিশেষ সহকারী ও 1 জন আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত রয়েছেন। মানবাধিকার, অর্থনীতি, প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা সহ নানা ক্ষেত্রে 1 মাসে বেশ কিছু সিদ্ধান্ত, পদক্ষেপ সহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন দমন করতে যেসব ফৌজদারি মামলা হয়েছে সেগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের ঘটনা জাতিসংঘের মাধ্যমে তদন্তের সিদ্ধান্ত হয়, আর গুমের ঘটনা তদন্তে কমিশন গঠিত হয়। গুম বিরোধী আন্তর্জাতিক সনদেও স্বাক্ষর করে বাংলাদেশ। দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকেই বিভিন্ন পরিস্থিতি সামাল দিতে হয় অন্তর্বর্তীকালীন সরকারকে। শুরু হয় দাবি আদায়ের নানা আন্দোলন, তার কিছু ছিল যৌক্তিক আর কিছু ছিল ষড়যন্ত্রের অংশ। এরই মধ্যে নজিরবিহীন বন্যা দেখা দেয় ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে। সরকারের দ্রুত তৎপরতা, সেনাবাহিনী ও ছাত্র জনতার সহযোগিতায় অনেকটাই সামাল দেয়া গেছে বন্যা পরিস্থিতি। অন্তর্বর্তী সরকারের কার্যকরী উদ্যোগের মধ্যে একটি 10 ব্যাংক ও 1 আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন। সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামীপন্থী ব্যবসায়ী, পুলিশ ও সেনা কর্মকর্তাদের অনেকের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। ডলারের দাম আরও বাজারভিত্তিক করা হয়েছে।
আওয়ামী সরকারের প্রভাবশালীদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। বিদ্যমান অর্থনৈতিক অবস্থার উপর শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নরও নিয়োগ দেওয়া হয়েছে। 19 আগস্ট সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভা মেয়রদের অপসারণ ও প্রশাসক নিয়োগ করা হয়। সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দেওয়ার সিদ্ধান্ত হয় 1 সেপ্টেম্বর। জনপ্রশাসন ও পুলিশের শীর্ষ পদগুলোতে পরিবর্তন এসেছে। গণ আন্দোলনে হতাহতদের ঘটনায় সাবেক মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য, পুলিশ কর্মকর্তা সহ 24 জন গ্রেপ্তার হয়েছেন। অস্ত্র উদ্ধারে 4 সেপ্টেম্বর থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে। কিছুটা কমানো হয়েছে ডিজেল ও পেট্রোলের দাম। আন্দোলনে আহত ও নিহত ব্যক্তিদের পরিবারকে সহায়তা দিতে কমিটি গঠন করা হয়েছে। গত 21 আগস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদে পরিবর্তন এসেছে। এদিন বিসিবি সভাপতির পদ ছাড়েন সাবেক মন্ত্রী নাজমুল হাসান পাপন, দায়িত্ব নেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। এছাড়া 5 সেপ্টেম্বর গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত করা হয়েছে। এছাড়া সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ করতে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করে 55 সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্য সংখ্যা আরও বাড়বে। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করার পর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অচিরেই সব মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্ব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে তারা আলোচনা করবেন। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্ট। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য চলমান লড়াই সফল করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মধ্য দিয়ে 55 সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ ঘটেছে। আহ্বায়কের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি, সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন আখতার হোসেন এবং মুখপাত্র হিসেবে দায়িত্বে থাকবেন সামান্তা শারমিন। রাজধানীর জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল 5টায় এই ঘোষণা দেওয়া হয়। ঘোষিত কমিটিতে গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের 3 জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে। যারা আমাকে এভাবে মেরেছে তাদেরকে আইনে আওতা আনা হোক। জরুরি সংস্কার ও পুনর্গঠন, গণপরিষদ গঠনের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরি সহ 8 দফা দাবি তুলে ধরেন। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন হলেও এখনও কিছু ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে সাতক্ষীরার কলারোয়া হাই স্কুল মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়ে কিছু রাজনৈতিক দল বিভ্রান্ত হয়ে কিছু কথা বলেছে। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকার বাইরে সাতক্ষীরার জনসভাকে কেন্দ্র করে সকাল থেকে উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা। দুপুর গড়াতেই সাতক্ষীরার কলারোয়া হাই স্কুল ফুটবল মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে জড়ো হতে শুরু করে নেতাকর্মীরা। বিকেল 3টার মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশের স্থল। তার বক্তব্য শোনার জন্য কলারোয়া তালা তথা দক্ষিণবঙ্গের মানুষ অধিক আগ্রহে অপেক্ষা করছে। সর্বস্তরের জনগণ, আমাদের 12টা ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ আসা শুরু করেছে। বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন আমাদের নেতাকর্মীরা আসা শুরু করেছে। আমরা সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানটি সুসম্পন্ন করব। আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের বক্তব্য শোনার জন্য কলারোয়াবাসী সহ সাতক্ষীরা জেলাবাসী অধীর অপেক্ষায়। বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় নেতাকর্মীরা। পরে বিকেল 5টায় সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কলারোয়াবাসী, উপস্থিত প্রিয় ভাই বোনেরা, দীর্ঘ প্রায় 1.5 দশক পর প্রথমবারের মতো প্রধান অতিথি হিসেবে জনসভায় অংশ নিয়ে তারেক রহমান বলেন, কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়ে বিভ্রান্ত হচ্ছে। একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে আমাদের সেই রাজনৈতিক দলগুলো বা সেই রাজনৈতিক সংগঠনগুলো। সেজন্যই তারা আজ বিভ্রান্তি ছড়ায়, এই রকম কিছু কথাবার্তা তারা বলছে যে আমাদেরকে সজাগ থাকতে হবে,
যে ষড়যন্ত্র দেশের ভেতরে ছিল, যে ষড়যন্ত্র দেশের বাইরে ছিল, তাদের সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন হলেও এখনও কিছু ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। জনগণের আন্দোলনে, জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঠিকই হয়েছে, কিন্তু এখনো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ জনগণের যে রাজনৈতিক অধিকার সেটি এখনো অর্জিত হয়নি। কাজেই আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর যুদ্ধের প্রস্তুতির কথায় ঢাকা উদ্বিগ্ন নয়, বরং বিস্মিত। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা কূটনৈতিক মোহাম্মদ তৌহিদ হোসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিতেই পারে, তবে তা দেয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত আমিনা হিরের রিপোর্ট। গেল বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে দেশটির সশস্ত্র বাহিনীর কমান্ডারদের প্রথম যৌথ সম্মেলনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য তৈরি থাকতে বলেন। ভারতের এমন আক্রমণাত্মক বক্তব্যে কি ভাবছে ঢাকা, কিছুটা উদ্বিগ্ন কিনা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, এমন বক্তব্যে উদ্বিগ্ন নই, বরং বিস্মিত। কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। উনি এটা কি তার নিজের দেশের কনজাম্পশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। ইউক্রেনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না, বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক। আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কি করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। আমি কোনো নিজার রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখবো যে উনি কেন এরকম কথা বলেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিচ্ছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে। স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখব। এ সময় রোহিঙ্গা প্রসঙ্গে সাংবাদিকদের উপদেষ্টা জানান, ইউএনএইচসিআর চায় দেশে আরও রোহিঙ্গা আশ্রয় দেয়া হোক, তবে বাংলাদেশ আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে পারবে না, তা সাফ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। খুব স্পষ্টভাবে বলেছি যে আমরা আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না। আমেনা হিরা, মাই টিভি, ঢাকা। গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত নিয়েছে 2010 সালের 1 জানুয়ারি থেকে চলতি বছরের 5 আগস্ট পর্যন্ত সব গুমের ঘটনা তদন্তে গঠিত হওয়া কমিটি। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সরকারি আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা তথা বাংলাদেশ পুলিশ, র্যাব, বিজিবি, সিআইডি, এসবি, গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ন, এনএসআই, প্রতিরক্ষা বাহিনী, ডিজিএফআই, কোস্টগার্ড সহ দেশের আইন প্রয়োগ ও বলবৎকারী কোনো সংস্থার কোনো সদস্য কর্তৃক জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য 5 সদস্য বিশিষ্ট কমিশন অফ ইনকোয়ারি গঠন করেছে। কমিশনের প্রথম সভা 8 সেপ্টেম্বর বেলা 11টায় কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে গুলশানে কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কমিশনের কার্যক্রম সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত যথারীতি পরিচালিত হবে। জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। আর সেই বিচারের জন্য আলামত নষ্ট হওয়ার আগেই দ্রুততম সময়ের মধ্যে সেগুলো সংগ্রহ করাই প্রধান চ্যালেঞ্জ বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
শিগগিরই সারা দেশের আলামত সংগ্রহের কাজ শুরু হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। আমিনা হিরের রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার দায়ে একের পর এক অভিযোগ জমা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। এমন পরিস্থিতিতে পুনর্গঠন করা হয় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। রোববার চিফ প্রসিকিউটরের নেতৃত্বে ট্রাইব্যুনাল পর্যবেক্ষণ করেন প্রধান প্রসিকিউটর। পরে সাংবাদিকদের বলেন, গণহত্যার সময় গণমাধ্যমে দেখানো ফুটেজ তথ্য প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে। গণমাধ্যমের কর্মী যারা আছেন, আপনারা এই মামলার প্রত্যেকেই একটা আই উইটনেস। আপনাদের কাছে অসংখ্য ভিডিও ফুটেজ আছে। আপনাদের এই ফুটেজগুলো আমরা চাইবো তদন্ত সংস্থার পক্ষ থেকে, প্রসিকিউশনের পক্ষ থেকে চাইবো যে এটা আপনারা তদন্ত সংস্থাকে সহযোগিতা করবেন, দেশ এবং জাতির স্বার্থে এগুলো আমাদেরকে দেবেন। প্রধান প্রসিকিউটর আরও বলেন, গণহত্যার প্রতিটি অভিযোগের মূল অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই গ্রেফতার চাইবে প্রসিকিউশন, আর বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি, যেটা এক্সট্রাডিশন ট্রিটি, সেটা সম্পাদিত হয়েছে 2013 সালে এবং শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়েই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আগে ট্রাইব্যুনালে যাদের বিচার হয়েছে তারা ন্যায় বিচার বঞ্চিত হয়েছে বলে অভিযোগ আরেক প্রসিকিউটর গাজী এইচ.এম. তামিমের। আমিনা হিরা, মাই টিভি, ঢাকা। সংবিধান সংশোধন নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ। তিনি জানান, নির্বাচনী ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে কী ধরনের কাঠামো তৈরি করা হবে তা নিয়েও আলোচনা চলছে। এদিকে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে এরই মধ্যে গঠন করা হয়েছে টাস্কফোর্স, যা দ্রুতই দৃশ্যমান হবে বলেও জানান তিনি। সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সকালে সচিবালয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ.এফ. হাসান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির সভা। আমাদের টার্গেট হবে আমাদের যে একজনের জন্য মৃত্যু না ঘটে। সভা শেষে সিদ্ধান্ত সমূহ তুলে ধরে এলজিআইডি উপদেষ্টা জানান, দেশে ডেঙ্গু পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে। আমরা ক্রমান্বয়ে একটা সহনীয় পর্যায়ে এসেছি। অর্জন হবে যখন একটা মৃত্যু হবে না, তো সেই পর্যায়ে আমরা এখনো পৌঁছতে পারিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান ও নির্বাচনী ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনতে আলোচনা চলছে। এক্ষেত্রে ছাত্র জনতার মতামতকে অগ্রাধিকার দেয়া হবে। সংবিধান নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, প্রক্রিয়া বলা সম্ভব না, সেটা আমাদের ফেরত যেতে হবে, যে ছাত্র জনতার কাছেই যেতে হবে, তাদের কাছ থেকেই দাবিটা আসতে হবে যে তারা কোন পদ্ধতিতে চায়। তারা কি এই সংবিধানকে অ্যাব্রোগেট করে দিতে চায়, নতুন সংবিধান চায়, নাকি পুরনো সংবিধানকে সংস্কার করে আমূল সংস্কার করে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করতে চায়। এদিকে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরোর 146তম বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সভা শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, চলতি অর্থ বছরে রপ্তানি আয়ের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 12.40%। এখন আমাদের বিষয়টা হলো যে মোটামুটি অবস্থা ইতিবাচক। এই ইতিবাচকতে আমরা প্রায় 12 না 14%, 12% আমরা গ্রোথ ধরেছি। এইবার যা হয়েছে এরপরে 12% এটা হবে এবং আমরা আশাবাদী এটা হবে। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে প্রবাসী বাঙালিদের কাজে লাগানো হবে। অনেক তাড়াতাড়ি হবে এবং আমরা আশা করি একদম ওই দৃশ্যমান হবে কিছুদিনের মধ্যে। ট্রান্সপোর্টটা নিয়ে কংক্রিট এসে হয়েছে, আমরা যেটা অবয়বটা আদলটা হয়েছে, ভেতরে কারা আছে সেটা আমরা বলবো না, এখন পরে ঠিক হবে। এবং এটা কি কি কাজ করে ট্রান্সপোর্ট গভর্নর সাহেব। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ভারতের সাথে সুসম্পর্ক দরকার, তবে তা হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী
মাহফুজ আব্দুল্লাহ শিক্ষার্থীদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতবিনিময় সভা নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে কথা জানান তিনি। মাহফুজ আব্দুল্লাহ জানান, মব জাস্টিসকে কোনোভাবেই সমর্থন করে না অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। স্যার বারবার বলেছেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক দরকার, কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে এবং সমতার ভিত্তিতে, যে আমরা মানে সম্মান এবং ন্যায্যতা যদি না পাই তাহলে এই সম্পর্ক প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখার বিষয়টা স্যার বলেছেন। এবং স্যার বলেছেন যে সার্ক যেই সংস্থা আছে এই সংস্থা পুনর্জীবনের জন্য স্যার চেষ্টা করবেন। মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আহতদের পরিবারের সদস্য স্বজনদের সাথে মতবিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক দল। বিভাগীয় ও জেলায় সফরের অংশ হিসেবে সকালে কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমের নেতৃত্বে 13 সদস্যের সমন্বয়ক দল মুন্সিগঞ্জে এসে পৌঁছায়। পরে বেলা 11:30 থেকে 12:30 পর্যন্ত শহরের একটি রেস্তোরাঁয় 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় নিহত 3 জনের পরিবারের সদস্য সহ আন্দোলন কর্মসূচিতে ঢাকায় নিহত 6 জনের পরিবারের সদস্য আহতদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং খোঁজ খবর নিয়ে সমবেদনা জানান তারা। এতদিনের ছাত্র রাজনীতি রাজনৈতিক দলের লেজুর বৃত্তি ছিল উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগামীর ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ করবে ছাত্ররা, কোনো দল নয়। তিনি আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের একটি মিলনায়তনে অনুষ্ঠিত সভার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, সমন্বয়ক রাসেল মাহমুদ। মানুষের মুখের ভাষা অতীত, বর্তমান, ভবিষ্যৎ শেখায় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। এছাড়াও নিজ দেশের ভাষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা শেখার উপরও গুরুত্ব আরোপ ও চর্চা করার আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন। আবু সাইদ রিপোর্ট। 1972 সালের 8 সেপ্টেম্বর থেকে উদযাপিত হয়ে আসছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। আর সেই ধারাবাহিকতায় বহুভাষার শিক্ষার প্রসার, পারিবারিক সমঝোতা এবং শান্তির জন্য সাক্ষরতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজন করে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2024। আজকে আমরা 4 ভাগের 3 ভাগ সাক্ষর জনগোষ্ঠীতে পরিণত হয়েছি। অনুষ্ঠানে অংশ নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধানচন্দ্র রায় পোদ্দার বলেন, শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে উপবৃত্তি সহ বিনামূল্যে বই পড়ার সুযোগ করে দেওয়ার পাশাপাশি দক্ষতা বৃদ্ধিতেও কাজ চলমান রয়েছে। ফলে আমরা যেন সাক্ষরতাটাকে শুধুমাত্র টেকনিক্যালি এইভাবে না দেখি, বরং আমরা মনে করি একটা মানুষকে স্বাক্ষর করা এর মানে তাকে সক্ষম করে তোলা, কারণ তার সামনে তখন জ্ঞানের রাজ্যটা অবারিত হয়ে যায়, অভিজ্ঞতার রাজ্যটা অবারিত হয়ে যায় এবং তার প্রকাশটা অবারিত হয়ে যায়। এছাড়াও উন্নয়ন ধারা অব্যাহত রাখা সহ মানুষের মুখের ভাষা অতীত, বর্তমান, ভবিষ্যৎ শেখায় বলেও মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা। এ সময় ভাষা প্রকাশকে মায়ের সাথে তুলনা করেন তিনি। যে ভাষার মাধ্যমে আমরা মানুষ হয়ে উঠি সেটা আমার মায়ের মতো। দেখেন, আমি আমার ভাষাকে ছাড়া আমার অস্তিত্বই কল্পনা করতে পারি না। পরিশেষে নিজ দেশের ভাষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা শেখার উপর গুরুত্ব ও চর্চা করার আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা। ফলে আন্তর্জাতিক নাগরিক হয়ে ওঠার জন্য আমাদের কিন্তু অন্য ভাষা চর্চাটা করা প্রয়োজন। অবশ্যই দপু, মাই টিভি, ঢাকা। দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbb নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।